কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অথবা সিএলটিকে কমিউনিকেটিভ অ্যাপ্রোচও বলা হয়ে থাকে, যেটার গোল হলো যে ল্যাঙ্গুয়েজকে কমিউনিকেশনের থ্রুতে শেখানো। This approach to teaching language frames communication as both a goal and a method for English language learners whose first language is not English. তো এটা বানানো হয়েছিল যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য। এবং যে সিএলটি, এটা প্রায়োরিটি দেয় স্টুডেন্টের কমিউনিকেশন আর ইন্টারাকশন স্কিল এর উপরে, যাতে কমিউনিকেশন আর ইন্টারাকশন স্কিলটা ভালো হয়। তো এই দুইটা জিনিসের উপরে মূলত সিএলটি প্রায়োরিটাইজ করে, যেটা স্টুডেন্টদেরকে ইফেক্টিভ কমিউনিকেশন আর কনফিডেন্ট রিয়েল লাইফ সিচুয়েশনের উপরে আগ্রহী করে। তো এটা যেহেতু যাদের প্রথম ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, অর্থাৎ ইংলিশ যাদের সেকেন্ড বা যাদের কাছে ইংলিশ একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তাদেরকে শেখানোর জন্য এটা যেহেতু উদ্ভব হয়েছিল, সো এটা যারা ব্রিটিশ, তারা হচ্ছে যে এটার প্রথমে ফাউন্ড করেছিল 1960 সালে। তো একটা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ট্র্যাডিশন, তারা এই সিএলটিটাকে 1960 সালে ফর্ম করেছিল এবং তাদের মূল লক্ষ্য ছিল যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেসিক জিনিসগুলো শেখানো, বেসিক স্ট্রাকচারের মাধ্যমে, এবং রিয়েল লাইফ কমিউনিকেশনে যাতে তারা ইংলিশটা ইউজ করতে পারে, একটা মিনিংফুল কমিউনিকেশন দাঁড় করাতে পারে যে কোনো তাদের রিয়েল লাইফ সিচুয়েশনের ক্ষেত্রে। এই জন্য সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং (SLT) was the major approach to teaching English as a FL অর্থাৎ ফরেন ল্যাঙ্গুয়েজ। তো প্রথম দিকে ব্রিটিশ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক যারা এটা ফর্ম করেছিল, তারা যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের থিওরিটিক্যাল অ্যাসাম্পশনসগুলো আছে বা থিওরিটিক্যাল যে ফাউন্ডেশনগুলো আছে, সেটার ক্যারেক্টারিস্টিক্সগুলোকে তাদের থেকে রিজেক্ট করেছিল, অন্তর্ভুক্ত করেনি। কারণ তাদের যেটা মূল ফোকাসটা ছিল বা তাদের এম যেটা ছিল, সেটা ছিল যে কমিউনিকেশনের উপরে, ইফেক্টিভ কমিউনিকেশনের উপরে ফোকাস করা, রাদার দেন ফোকাসিং অন দ্য স্ট্রাকচারস। তো এজন্য তারা রিয়েল সিচুয়েশন বেসডে বা রিয়েল লাইফ সিচুয়েশনে যাতে তারা কমিউনিকেশনটা ইউজ করতে পারে, এই জন্য তাদের মূল টার্গেট ছিল যে রিয়েল লাইফে কিভাবে তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেসিকগুলো যেটা একটা মিনিংফুল কমিউনিকেশন দাঁড় করাতে পারে, কিন্তু কোনো স্ট্রাকচার, শুধুমাত্র যে স্ট্রাকচার বা গ্রামাটিক্যাল রুলসের উপর ফোকাস করবে সেটা ছাড়া। তো তারা অ্যাকচুয়ালি চেয়েছিল যে একটা মিনিংফুল, যাতে তাদের স্টুডেন্টগুলো তারা ওটা সবাই ইউজ করতে পারে মোটামুটি। কারণ এর আগে থেকে যেগুলো গ্রামার ট্রান্সলেশন মেথডে দেখে এসেছি যে প্রথমে সব স্ট্রাকচার শিখে তারপরে একটা কমিউনিকেশন করতে যায়, কিন্তু তাদের কমিউনিকেশনটা একটা ফেইলিয়ার হয়, কারণ ওখানে কোনো প্র্যাকটিক্যাল ভ্যালিউজ থাকে না। তো এখানে প্র্যাকটিক্যালিটি এবং রিয়েল লাইফ সিচুয়েশনের উপর তাদের মেন টার্গেট ছিল। এই জন্য তখন ওই ব্রিটিশ অর্গানাইজেশনটা প্রথমে থিওরিটিক্যাল অ্যাজাম্পশন যেগুলো, সেটাকে বাদ দিয়েছে, কারণ কমিউনিকেশনের উপর, রিয়েল লাইফ কমিউনিকেশনের উপর জোরদার করার জন্য। এবং ওই সময়ে অনেক গুরুত্বপূর্ণ স্কলার এই সিএলটিটাকে সাপোর্ট করেছিল এবং অ্যাডভোকেট করেছিল, অর্থাৎ তারা তাদের ভিউজ শেয়ার করেছিল বা তারা তাদের কিছু গুরুত্বপূর্ণ থিওরিজ বলেছিল। এগুলোর মধ্যে ব্রিটিশ ফাংশনাল লিঙ্গুইস্টিক ছিল, যার নাম ছিল হ্যালিডে। তারপর আরেকজন ছিল, তার নাম আমেরিকান সোশিও লিঙ্গুইস্টিক্স থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার নাম ডেল হিমস। এবং ফিলোসফির আরেকজন বিখ্যাত স্কলার জেন অস্টিন। আরেকটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সিএলটি বানানোর পিছে, সেটা হলো যে ইউরোপিয়ান কমন মার্কেটে ওখানে বায়ার্স, সেলার্স, ওদের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে বেসিক রুলসগুলা বা বেসিক কমিউনিকেশন
স্ট্যাবলিশ করার জন্য একটা প্রয়োজন পড়ে যায়, কারণ তখন বিশেষ করে অ্যাডাল্টরা যারা মানে ওই মার্কেট কমিউনিটির সাথে জড়িত, ইদার বায়ার অর সেলার, তারা ঠিকমতো কমিউনিকেশন ইস্টাবলিশ করতে পারতো না, কারণ ওটা একটা অনেক বড় একটা সেন্টার এবং সেখানে আরও অনেক ভাষাভাষীর মানুষজন আছে। তো যারা এক্সপার্টরা আছে তারা চিন্তা করলো যে এরকম একটা কিছু করতে যেখানে অ্যাডাল্টরা মিনিমাম একটা কমিউনিকেশন ইস্টাবলিশ করতে পারবে রিয়েল লাইফ সিচুয়েশনে তাদের মার্কেটিংয়ের ওখানে, না হলে একটা মানে প্রবলেম হয়ে যাচ্ছে কমিউনিকেশন ইস্টাবলিশ করার ক্ষেত্রে। তো তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সগুলা এবং ল্যাঙ্গুয়েজ কোর্সগুলাকে ইনভেস্টিগেট করা শুরু করে এবং সেগুলাকে কিভাবে মানে একটা রিয়েল লাইফ সিচুয়েশনের ক্ষেত্রে বানানো যায় সেটা চিন্তা করতে থাকে, যেখানে লার্নিং টাস্ক যেগুলো থাকবে সেগুলাকে আরও অনেকগুলো অংশে রিয়েল লাইফ সিচুয়েশন অনুযায়ী ভাগ করা হবে। আর এই প্রসেসটা শুরু হয়েছিল 1971 সালে ইউরোপে। তো এই ঘটনার ফলশ্রুতিতে আরও এক বছর পরে অর্থাৎ 1972 সালে D.A. উইলকিন্স একটা কমিউনিকেটিভ ফাংশনাল সিলেবাসের প্রপোজ করে, যেটার উদ্দেশ্য ছিল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শেখানো। তো তার কন্ট্রিবিউশন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজে খুব গুরুত্বপূর্ণ ধরা হয়। হিজ কন্ট্রিবিউশন ওয়াজ অ্যান অ্যানালাইসিস অফ দ্য কমিউনিকেটিভ মিনিংস দ্যাট এ ল্যাঙ্গুয়েজ লার্নার নিডস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এক্সপ্রেস। তো তার কন্ট্রিবিউশন গুরুত্বপূর্ণ ছিল এই জন্যে কারণ সে কমিউনিকেশনের যে ওয়েগুলা যেটা একটা লার্নারের দরকার কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এবং ল্যাঙ্গুয়েজ বুঝতে পারার জন্য এবং এক্সপ্রেস করার জন্য, অর্থাৎ বুঝছে এবং এক্সপ্রেস করছে, তো সেটার জন্য সে অনেকগুলা কমিউনিকেটিভ ওয়েস দেখিয়েছিল যেগুলোর মাধ্যমে একটা লার্নার সে একটা মানে ল্যাঙ্গুয়েজ তার টার্গেট ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে এবং এক্সপ্রেস করতে পারবে। তো উইলকিন্স যেটা করেছিল সে হলো যে দুইটা ক্যাটাগরি বানিয়েছিল এই জন্যে। উইলকিন্স ডিফাইন টু ক্যাটাগরিজ অফ মিনিংস, নোশনাল ক্যাটাগরিজ। নোশনাল ক্যাটাগরিতে থাকবে যেখানে টাইমের কনসেপ্ট থাকবে, সিকোয়েন্সের কনসেপ্ট থাকবে, কোয়ান্টিটির কনসেপ্ট থাকবে, তারপরে ফ্রিকোয়েন্সির কনসেপ্ট থাকবে, এবং আরেকটা ক্যাটাগরি হলো ক্যাটাগরিজ অফ কমিউনিকেটিভ ফাংশন, যেখানে যে কোনো সোশ্যাল কনটেক্সটে যেগুলো আমরা কমান্ড, রিকোয়েস্ট, ইনস্ট্রাকশন, কমপ্লিমেন্ট, অফার, ডেনায়াল, রিজেকশন এগুলো ইউজ করি সেগুলো থাকবে। তো সে দুই রকম ক্যাটাগরি দিল, একটা মেনলি হচ্ছে যে কমিউনিকেশনের জন্য, কমিউনিকেটিভ পারপাসের জন্য, যেগুলো কমান্ড, রিকোয়েস্ট, ইনস্ট্রাকশন, ডেনায়াল, অফার, কমপ্লিমেন্ট এগুলা বোঝায়, এবং আরেকটা হলো যে নোশনাল ক্যাটাগরিজের মধ্যে থাকে, যেগুলা হলো যে অন্যান্য যে সমস্ত বস্তু আছে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আছে, তারপরে সময় আছে, সময়, কোয়ালিটি, কোয়ান্টিটি, তারপরে লোকেশান, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, সিকোয়েন্স এগুলা বোঝায়। তো উইলকিন এই প্রধানত দুইটা ক্যাটাগরিতে ভাগ করে। তো উইলকিন্সের এভাবে মানে সিএলটি প্রপোজ করার মাধ্যমে এবং সমস্ত মানে রিয়েল লাইফ কমিউনিকেশনের ক্যাটাগরিকে এই দুইটা ক্যাটাগরাইজে ভাগ করার মাধ্যমে সিএলটির মেন ফাউন্ডেশনটা শুরু হয়ে যায়, এবং সিএলটির ভিত হলো যে উইলকিন্সের এই প্রপোজাল এবং তার এই ডিফাইন্ড ক্যাটাগরিজগুলা। So this was the birth of notional syllabuses which had a significant impact on CLT. উইলকিন্সের প্রপোজালের পরে ইউরোপিয়ান কাউন্সিল অর দ্য কাউন্সিল অফ ইউরোপ সে উইলকিন্সের এই সিম্যান্টিক অর কমিউনিকেটিভ অ্যানালাইসিসগুলাকে গ্রহণ করে এবং সেটার উপর ইনকর্পোরেট করে সেগুলোকে কয়েকটা সেট অফ স্পেসিফিকেশনসে ভাগ করে, যেখানে তাদের উদ্দেশ্য ছিল যে ফার্স্ট লেভেল অর্থাৎ প্রথম লেভেল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ সিলেবাসের জন্য ইস্টাবলিশ করা। অর্থাৎ উইলকিন্সের
যে প্রপোজালগুলা সেটাকে ইউরোপিয়ান কাউন্সিল গ্রহণ করে এবং সেটা উইলকিনসের দেওয়া প্রপোজালগুলোকে তারা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে। কিসের জন্য করে? কারণ একটা ফার্স্ট লেভেল কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ সিলেবাস ইস্টাবলিশ করার জন্য করে। এরপরে দ্য ওয়ার্ক অফ দ্য কাউন্সিল অফ ইউরোপ, দ্য রাইটিংস অফ উইলকিন্স, উইডোসন, ক্যাডলিন, ব্রুমফিট, কেইথ জনসন, and other British applied linguistics on the theoretical basis for a communicative or functional approach to language teaching. The application of these ideas, the acceptance of these principles by British language specialists came to be referred as to the communicative approach or CLT. তো এখন এই ইউরোপিয়ান কাউন্সিল, তারপরে উইলকিন্স এবং আরও যেগুলা ডিস্টিংগুইশড লিঙ্গুইস্টিক পার্সোনালিটিস ছিল, যেমন উইডোসন, ক্যাডলিন, ব্রুমফিট, কেইথ জনসনের মতো, তারা এই লিঙ্গুইস্টিকের যে থিওরিটিক্যাল বেসিস কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ এর জন্য বা কমিউনিকেটিভ সিএলটির যে একটা ফাংশনাল অ্যাপ্রোচের জন্য তারা দেওয়া শুরু করে এবং তাদের আইডিয়াগুলা নিয়ে তাদের অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে সেগুলাকে সমস্ত কিছুকে একসাথে করে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট কমিউনিকেটিভ অ্যাপ্রোচ অর সিএলটিকে পুরোপুরিভাবে একটা ফাউন্ড করে। তাহলে কি একটা সিএলটি প্রতিষ্ঠা হয়ে গেল এই সমস্ত অ্যাপ্রোচেস এবং থিওরিটিক্যাল অ্যাজাম্পশনসগুলা ফাংশনাল অ্যাসপেক্টগুলো ব্যবহার করার মাধ্যমে। এখন এই সিএলটির এইম কি? সিএলটির এইম বা অবজেক্টিভ হলো যে একটা ভাষা শেখার উপরে দক্ষতা অর্জন করা, ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে ভাষা শিক্ষার অর্থে ল্যাঙ্গুয়েজের উপরে দক্ষতা বা কম্পিটেন্স অর্জন করা এবং ভাষার যে 4টা দক্ষতা আছে, যেমন হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, সেগুলার ওপরে একই সাথে সেগুলার যে ওএস আছে সেগুলাকে ডেভেলপ করা এবং সেগুলার মধ্যে যে যোগাযোগের জন্য পারস্পরিক নির্ভরতা বা পারস্পরিক ডিপেন্ডেন্সি সেটা গড়ে তোলা। এখন সিএলটির 2টা ভার্সন আছে, একটা উইক ভার্সন আর একটা স্ট্রং ভার্সন। দ্য উইক ভার্সন স্ট্রেসেস দ্য ইম্পর্টেন্স অফ প্রোভাইডিং লার্নার্স উইথ অপরচুনিটিস টু ইউজ দেয়ার ইংলিশ ফর কমিউনিকেটিভ পারপাসেস, অর্থাৎ লার্নিং টু ইউজ ইংলিশ। অর্থাৎ উইক ভার্সনটা হলো যেই ভার্সনের মাধ্যমে যেটা ইংলিশ শেখার জন্য, ইংলিশ ভাষা ব্যবহার করার জন্য শিখছে সেটা, এবং যেখানে লার্নাররা ইংরেজি ভাষা শেখে লার্নিংয়ের মধ্যে দিয়ে। অর্থাৎ লার্নাররা যেখানে কমিউনিকেটিভ পারপাস বা যোগাযোগ স্থাপন করার জন্য প্রথমে ইংরেজি শিখছে, পরে যে তারা কমিউনিকেশন করছে সেইটাকে বলা হচ্ছে স্ট্রং ভার্সন। স্ট্রং ভার্সন এজন্য বলছে কারণ প্রথমে তারা ইংরেজি শিখছে, প্রথমে তারা ইংরেজি ফর্মালি শিখছে বা পাঠ্যপুস্তকের মাধ্যমে শিখছে এবং পরে ইউজ করছে, এই জন্য এটাকে উইক ভার্সন বলছে। আর স্ট্রং ভার্সন হলো ইউজিং ইংলিশ টু লার্ন ইট, অর্থাৎ তারা একটা রিয়েল লাইফ সিচুয়েশনে মধ্যে যে ইংরেজি ভাষা শিখছে, ইংরেজি ভাষা ব্যবহার করছে কমিউনিকেশনের জন্য এবং ব্যবহার করার মাধ্যমে পরে যে ইংরেজিটা শিখছে, অর্থাৎ আমরা যেভাবে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করে থাকি, প্রথমে কি আমরা একটা সিচুয়েশনের মধ্যে থাকি, আমরা অবজার্ভ করতে থাকি, বুঝতে পারি এবং আস্তে আস্তে কমিউনিকেশনের মধ্যে থাকতে থাকতে আমরা পরে ভাষাটা শিখি এবং এই ভার্সনটাকে বলছি স্ট্রং ভার্সন। অর্থাৎ দ্য স্ট্রং ভার্সন অ্যাডভান্সেস দ্য ক্লেম দ্যাট language is acquired through communication, that is not merely a question of activating and existing but innate knowledge
of language but of stimulating the development of the language system itself. অর্থাৎ এখানে ওই সিচুয়েশনের মধ্যে বা কমিউনিকেশন প্রসেসের মধ্যে থাকার থেকে সে নিজেই তার ভাষাটা ডেভেলপ করতে পারছে। সে তার আদার কোনো এক্সটার্নালভাবে প্রথমে শিখে তারপর অ্যাপ্লাই করতে হচ্ছে না, এবং এইভাবে যে শেখাটা হয় সেটাকে উইক ভার্সন বলছে। আর স্ট্রং ভার্সনে সে একটা কমিউনিকেশনে ডিরেক্ট থাকে এবং তার মধ্যে দিয়ে সে আস্তে আস্তে অর্জন করে ভাষাটা এবং তারপরে শেখে। এবার সিএলটির অ্যাপ্রোচের মধ্যে দ্য থিওরি অফ ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জেনে নেই। তো থিওরি অফ ল্যাঙ্গুয়েজে বলছে যে ল্যাঙ্গুয়েজকে একটা কমিউনিকেশনের মিডিয়াম হিসাবে ধরা হয় এবং দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ইন ল্যাঙ্গুয়েজ টিচিং স্টার্টস ফ্রম দ্য থিওরি অফ এ ল্যাঙ্গুয়েজ অ্যাজ কমিউনিকেশন। অর্থাৎ একটা কমিউনিকেশনের মাধ্যমে তাদের এই শেখানোর অ্যাপ্রোচটা শুরু হয়, কারণ এটার এইমই হলো যে কমিউনিকেশন স্থাপন করা রিয়েল লাইফ সিচুয়েশনে একটা মিনিংফুল কমিউনিকেশন দাঁড় করানো। দ্য গোল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ হোয়াট হিমস ইন 1972 referred to as communicative competence. তো হাইমস এই যে কমিউনিকেটিভ কম্পিটেন্স এই টার্মটাকে সূচনা করলো। এইটা যে হলো যে চমস্কির থিওরি অফ কম্পিটেন্স সেইটার হলো যে অপোজিট, অর্থাৎ চমস্কির থিওরি অফ কম্পিটেন্সের কি সাথে হাইমসের কমিউনিকেটিভ কম্পিটেন্সটা ক্ল্যাশ করে, অর্থাৎ কন্ট্রাস্ট করে। কারণ চমস্কির যে কমিউনিকেটিভ কম্পিটেন্স সেটা বলে যে অ্যাকর্ডিং টু চমস্কি, competence is the ideal language system that enables speaker to produce and understand an infinite number of sentences in their language and to distinguish grammatical sentences from ungrammatical sentences that is unaffected by grammatically irrelevant conditions such as speech errors. অর্থাৎ চমস্কির মতে ভাষাটা সেটা কম্পিটেন্স আর পারফরমেন্স দুই ভাগে আলাদা আলাদা ভাগে বিভক্ত, এই দুইটাকে এক করার সুযোগ নাই, এটা চমস্কি বলছে। চমস্কির মতে ডিটেলড এক্সামিনেশন অফ ডিফারেন্ট ওয়েস দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন প্র্যাকটিস বাই ডিফারেন্ট গ্রুপস ইজন্ট নেসেসারি। অর্থাৎ চমস্কির মতে যে ল্যাঙ্গুয়েজটাকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে বা গ্রুপের সাথে প্র্যাকটিস করার বা ডিটেল এক্সামাইন করার প্রয়োজন না, কারণ চমস্কি মনে করে এ লিঙ্গুইস্টিক হু আন্ডারস্ট্যান্ড এ ল্যাঙ্গুয়েজ ক্যান আইডেন্টিফাই দ্য রুলস হুইচ কনস্টিটিউট কম্পিটেন্স। বাট হাইমস মনে করছে যে কমিউনিকেটিভ কম্পিটেন্সটা এজন্য ইম্পর্টেন্ট কারণ এটা একটা মানে গ্রুপের সাথে কমিউনিকেশনের মাধ্যমে এসে সিচুয়েশনের মধ্যে থেকে তারপর একটা মানুষ প্রপার একটা ভাষার উপরে কম্পিটেন্স অর্জন করে, কিন্তু যেটা হলো যে চমস্কির সাথে ক্ল্যাশ করছে। In Ham's view, a person who acquires communicative competence acquires both knowledge and ability for language to use with respect to whether something is formally possible, whether something is convenient, whether something is appropriate in relation to a context in which it is used, and whether something is in fact done, actually performed, and what its doing entails. অর্থাৎ হামসের মতে জ্ঞান অর্থাৎ নলেজ আর ল্যাঙ্গুয়েজ এই দুইটার প্রয়োজন বা এই দুইটার মানে ব্যবহার করা হয় কয়েকটা জিনিসের উপরে রেসপন্স করার জন্য। একটা হলো যে কোনো কিছু ফর্মালি সিচুয়েশনের রেসপন্স করার জন্য, আবার কিছু কনভিনিয়েন্ট জিনিসের সাথে রেসপন্স করার জন্য, আবার কোনো কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওই কনটেক্সটের জন্য সেটাতে রেসপন্স করার জন্য ভাষার দক্ষতা এবং জ্ঞানের দরকার আছে, এবং কোনো কিছু পারফর্ম করার জন্য বা কোনো ফ্যাক্ট প্রতিষ্ঠা করার জন্য বা কোনো কিছু অনগোয়িং আছে সেটা প্রতিষ্ঠা করার জন্য এই জ্ঞান এবং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
এবং এই সমস্ত ওয়াইডার ফাংশনের জন্য বা এত বৃহৎ সব পার্সপেক্টিভের জন্য হামসের যে থিওরি, হ্যাঁ, বা দ্য this theory of what knowing a language entails offer much more comprehensive view than Chomsky's view of competence, which deals primarily with abstract grammatical knowledge. এখন চমস্কির ভিউটা কি, একটা গ্রামাটিক্যাল নলেজের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু হামসের ভিউটা কিন্তু শুধুমাত্র গ্রামাটিক্যাল নলেজে সীমাবদ্ধ না, বরং সে আরো বৃহৎভাবে বিস্তার করেছে তার এই ল্যাঙ্গুয়েজ আর নলেজের ফাংশনগুলোকে। তো এই জন্য তার এই হামসের এই যে ভিউটা কমিউনিকেটিভ কম্পিটেন্স, এটা হচ্ছে যে মাচ মোর ওয়াইডার দেন চমস্কিস ভিউ। Another linguistic theory of CLT is Halliday's functional account of language use. একটা গুরুত্বপূর্ণ ফাংশনাল অ্যাকাউন্ট ল্যাঙ্গুয়েজ ইউজেসের ক্ষেত্রে, সেটা হলো যে আর একটা লিঙ্গুইস্টিক আছে যার নাম হলো হ্যালিডে, তার একটা লিঙ্গুইস্টিক থিওরি। Halliday elaborated a powerful theory of the functions of language. He described 7 basic functions that language performs for children learning their first language. এখন হ্যালিডে একটা বাচ্চা যেভাবে ভাষা শেখে এবং ভাষাতে বিভিন্নভাবে সে পারফর্ম করে, সে কমিউনিকেশন করে তার পরিবেশের সাথে এবং তার নিডসগুলা বা তার ডিমান্ডগুলা বোঝায়, সেটাকে সে বাচ্চার এই বেসিক ফাংশনগুলোকে 7টা ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা হলো ইনস্ট্রুমেন্টাল, যেটার কাজ হলো ইউজিং ল্যাঙ্গুয়েজ টু গেট থিংস, অর্থাৎ কোনো কিছু ডিমান্ড করা। এর পরের ভাগটা হলো রেগুলেটরি ফাংশন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করা কারো বিহেভিয়ার বা আশেপাশের পরিবেশটার উপরে নিয়ন্ত্রণ করার জন্য। আর একটা কাজ হলো ইন্টারাকশনাল, যেটার ফাংশন হলো যে ইউজিং ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট ইন্টারাকশন উইথ আদার্স, অর্থাৎ অন্যের সাথে ইন্টারাক্ট করা। আর একটা হলো পার্সোনাল ফাংশন, যেখানে ভাষা ব্যবহার করা হয় তার পার্সোনাল ফিলিংস আর পার্সোনাল ইমোশনগুলোকে এক্সপ্রেস করার জন্য। 5 নম্বরে হলো হিউরিস্টিক ফাংশন, যেটার কাজ হলো ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা কোনো কিছু নতুন শেখা এবং নতুন ডিসকভার করার জন্য। তারপরে 6 নম্বরে হলো ইমাজিনেটিভ ফাংশন, যেখানে ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হয় যে ইমেজিনেশনের থ্রুতে তার পরিবেশ এবং ওয়ার্ল্ডকে জানতে। এবং লাস্টলি সে বলছে রিপ্রেজেন্টেশনাল ফাংশন, যেখানে একটা বাচ্চা ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে থাকে কমিউনিকেটিভ ইনফরমেশন ইস্টাবলিশ করার জন্য। এখন সিএলটি এই থিওরিটিক্যাল বেসটা অনেক ব্রডার। At the level of language theory, CLT has a rich theoretical base. Some of the characteristics of this communicative view of language follows. First of all, language is a system for the expression of meaning. অর্থাৎ সিএলটি মনে করে যে ল্যাঙ্গুয়েজ সেটা হলো যে কোনো কিছুর কোনো মিনিং ইস্টাবলিশ করার জন্য বা কোনো মিনিং এক্সপ্রেস করার জন্য একটা সিস্টেম। The primary goal of language is to allow interaction and communication. সেলটি মনে করে যে ল্যাঙ্গুয়েজের যে মেইন গোলটা বা প্রধান গোলটা সেটা হলো যে ইন্টারাকশন আর কমিউনিকেশন ইস্টাবলিশ করতে পারা। The structure of language reflects its functional and communicative uses. CLTর যে স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, এটা ল্যাঙ্গুয়েজের ফাংশন আর কমিউনিকেটিভ ইউজেসকে রিফ্লেক্ট করে এবং দ্য প্রাইমারি ইউনিটস অফ ল্যাঙ্গুয়েজ আর ক্যাটাগরিজ অফ ফাংশনাল অ্যান্ড কমিউনিকেটিভ মিনিংস। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজের যেটা মূল ইউনিট সেটা হলো যে ল্যাঙ্গুয়েজের ফাংশনাল আসপেক্ট আর কমিউনিকেটিভ মিনিংস এর উপরে ক্যাটাগরাইজ করে ভাগ করা হয়েছে। তো এটা গেল থিওরি অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের উপরে বেসড করে কী কী থিওরি আছে। এবারে থিওরি অফ লার্নিং, অর্থাৎ সিএলটিতে লার্নিং থিওরিসগুলা কি। এখন যেটা থিওরি অফ লার্নিং আছে এইটার কনসেপ্টটা বা এটা সম্পর্কে খুব বেশি বিস্তারিতভাবে ওরা
কিছু বলেনি সিএলটিতে, বাট এখানে তারা 3টা এলিমেন্টের কথা বিশেষভাবে বলেছে। প্রধান এলিমেন্ট মানে প্রথম যে এলিমেন্ট, সেই এলিমেন্টটা হলো যে তা কমিউনিকেশন প্রিন্সিপাল। তো এই কমিউনিকেশন প্রিন্সিপালে যেটা হয় সেটা হলো অ্যাক্টিভিটিস দ্যাট ইনভলভ রিয়েল কমিউনিকেশন প্রমোট লার্নিং, অর্থাৎ কমিউনিকেশন প্রিন্সিপালের মাধ্যমে নতুন এবং রিয়েল লাইফ রিলেটেড কিছু টাস্ক থাকে, সেগুলো ইউজ করে তারা ভাষাটা শেখে। এর পরের প্রিন্সিপাল হলো টাস্ক প্রিন্সিপাল, দ্য টাস্ক প্রিন্সিপাল। This involves activities in which language is used for carrying out meaningful tasks, promote learning. তো এইখানে কমিউনিকেশন ইস্টাবলিশ করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার হয়, তো সেগুলো কয়েকটা টাস্ক দিয়ে দেয় নির্দিষ্ট, সেই টাস্কগুলো ফিল করে তারা হলো যে শেখে ভাষাটা। টাস্ক বলতে রিয়েল লাইফ কোনো ইনসিডেন্ট বলছে, যে একটা সিচুয়েশন ধরাই দিচ্ছে যে তুমি এই শপে গেলে কিভাবে কিনবা, বা একটা ফর্মাল সিচুয়েশনে তোমার কথাবার্তা কীরকম হবে। সো এরকম একটা আলাদা আলাদা টাস্ক থাকে। তো টাস্ক প্রিন্সিপালের মাধ্যমে এরকম কয়েকটা টাস্ক দেওয়া হয়, সেগুলার অ্যাপ্লাই করার মাধ্যমে তারা ভাষাটা শেখে। এবং যেটা থার্ড এবং লাস্ট এলিমেন্ট, সেটা হলো যে দ্য মিনিংফুলনেস প্রিন্সিপাল। আচ্ছা, তো মিনিংফুলনেস প্রিন্সিপালে কি হয়? ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ মিনিংফুল টু দ্য লার্নার সাপোর্টস দ্য লার্নিং প্রসেস। তো যে কোনো জিনিসটাকে তারা আরও অর্থবহ করে তোলে, এবং অর্থবহ করে তোলার মাধ্যমে তারা তাদের যে ভাষাটা সেটা শেখা আরও ভালো হয়। এখন সিএলটি ডিজাইনটা কেমন হবে? ডিজাইনটা করা হয় কয়েকটা অবজেক্টিভসের মাধ্যমে। আর অবজেক্টিভসগুলো হলো ফার্স্ট অফ অল অ্যান্ড ইন্টিগ্রেটিভ অ্যান্ড কন্টেন্ট লেভেল, অর্থাৎ যেখানে ভাষাটা হলো যে অ্যাজ এ মিনস অফ এক্সপ্রেশনের ওয়ে হিসেবে ব্যবহার করা হয়। সেকেন্ড অবজেক্টিভ হলো এ লিঙ্গুইস্টিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল লেভেল, যেখানে ল্যাঙ্গুয়েজকে একটা সেমিওটিক সিস্টেম হিসাবে এবং একটা অবজেক্ট অফ লার্নিং হিসাবে ধরা হয়। এরপরে থার্ড অবজেক্টিভ হলো অ্যান অ্যাফেক্টিভ লেভেল অফ ইন্টারপার্সোনাল রিলেশনশিপস অ্যান্ড কন্ডাক্ট, অর্থাৎ ল্যাঙ্গুয়েজকে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ইস্টাবলিশ করার এবং সেই রিলেশনশিপগুলা কন্ডাক্ট করার একটা টুল বা একটা মিডিয়াম হিসাবে ধরছে, যেখানে ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ মিনস অফ এক্সপ্রেসিং ভ্যালিউস অ্যান্ড জাজমেন্ট অ্যাবাউট ওয়ানসেলফ অ্যান্ড আদার্স, যেখানে কেউ ল্যাঙ্গুয়েজের সাহায্যে নিজের সম্পর্কে এবং মানুষজনের সম্পর্কে তাদের জাজমেন্ট হোক বা তাদের ভ্যালিউস হোক, তাদের যেরকম থিঙ্কিং থটসগুলো প্রকাশ করতে পারে। তারপরে আরেকটা অবজেক্টিভ হলো এ লেভেল অফ ইন্ডিভিজুয়াল লার্নিং নিডস, অর্থাৎ এখানে ল্যাঙ্গুয়েজকে একটি রেমেডিয়াল লার্নিং বেসড চিন্তা করা হচ্ছে, যেটা হচ্ছে যে এরর অ্যানালাইসিসগুলোর উপরে বেসড করে তৈরি করা হয়ে থাকে। তো কোথায় তাদের কোনো কমতি থাকলে সেখান থেকে লার্নিং যে নিডগুলো আছে বা কোনো গ্যাপ থাকলে এক্সিস্টিং গ্যাপ থেকে লার্নারদের যে সমস্ত নিড সেটা বুঝতে পারে। এবং এ জেনারেল এডুকেশনাল লেভেল অফ এক্সট্রা লিঙ্গুইস্টিক গোলস, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটা সেটা স্কুল কারিকুলামের মধ্যে দিয়ে ফুলফিল করা, বা ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ইনস্টিটিউশনের যে কারিকুলামটা আছে সেটার মাধ্যমে শেখা, সেটা হচ্ছে জেনারেল এডুকেশনাল লেভেল অফ এক্সট্রা লিঙ্গুইস্টিক গোলস। এবার সিএলটির সিলেবাসটা কেমন হবে? তো উইলকিন্স নোশনাল সিলেবাসের কথা প্রপোজ করেছিল, যেখানে সিম্যান্টিক গ্রামাটিক্যাল ক্যাটাগরিজ থাকবে এবং কমিউনিকেটিভ ফাংশনের ক্যাটাগরিজ থাকবে। দ্য কাউন্সিল অফ ইউরোপ expanded and developed these into a syllabus that included the following. তো যে উইলকিন্স আছে সে 2 টাইপসে ভাগ করেছিল যে এই সিএলটির বেসটাকে, সেটাকে ইউরোপিয়ান যে কাউন্সিল সেটা এই উইলকিন্সের এই প্রপোজালটাকে আরও এক্সপান্ড করে এবং একটা প্রপার সিলেবাস ডেভেলপ করে।
যেটার মধ্যে কয়েকটা জিনিস থাকবে। এক থাকবে ডেসক্রিপশন অফ দ্য অবজেক্টিভস অফ ফরেন ল্যাঙ্গুয়েজ কোর্স, অর্থাৎ ফরেন ল্যাঙ্গুয়েজে কোর্সগুলোর অবজেক্টিভ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা থাকবে। সেকেন্ড হচ্ছে সিচুয়েশনস ইন হুইচ দে মাইট টিপিক্যালি ইউজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেখানে সিচুয়েশন থাকবে যেটা সিচুয়েশনটা ইউজের মাধ্যমে তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখবে। যেমন ট্রাভেলিংয়ের সিচুয়েশন থাকতে পারে বা মার্কেটিংয়ের কোনো সিচুয়েশন থাকতে পারে এটসেট্রা। তারপরে থাকবে টপিক দে মাইট নিড টু টক অ্যাবাউট, অর্থাৎ একটা নির্দিষ্ট টপিক থাকবে যেই টপিকে তাদেরকে ডিসকাস করতে হবে, কথা বলতে হবে কমিউনিকেশনের জন্য। এই টপিক যে কোনো টপিক হতে পারে, যেমন এডুকেশন হতে পারে, কান্ট্রি হতে পারে, শপিং হতে পারে এটসেট্রা। তারপরে সিলেবাসে আরও থাকবে ফাংশনস দে নিডেড ল্যাঙ্গুয়েজ ফর, অর্থাৎ ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ফাংশন কীভাবে ইউজ করতে হয় সেটা সম্পর্কে লার্নাররা জানবে। ল্যাঙ্গুয়েজের ফাংশনের মধ্যে পড়ে কোনো কিছু রিকোয়েস্ট করা, কোনো কিছু ডিমান্ড করা, কোনো কিছুতে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট এক্সপ্রেস করা, কাউকে সম্মান জানানো, ফর্মাল ইনফর্মাল ওয়েজ এটসেট্রা। আর থাকবে দ্য নোশনস মেড ইউজ অফ ইন কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের জন্য যে সমস্ত ভ্যারিয়েবলগুলো থাকে সেগুলা, যেমন টাইম, ফ্রিকোয়েন্সি, ডিউরেশন এটসেট্রা। এছাড়া আরও থাকবে ভোকাবুলারি আর গ্রামার, যদি এগুলার দরকার পড়ে। এখন এগুলা সিলেবাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় গেল যে এই সমস্ত জিনিসগুলোকে সিলেবাসের মধ্যে ইনক্লুড করা লাগবে। এবার টাইপস অফ লার্নিং অ্যান্ড টিচিং অ্যাক্টিভিটিস। তো লিটলহুড সে ডিস্টিংগুইশেস বিটুইন ফাংশনাল কমিউনিকেশন অ্যাক্টিভিটিস অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন অ্যাক্টিভিটিস। তো এই টিচিং আর লার্নিং অ্যাক্টিভিটিসের জন্য লিটলহুড দুইটা ফাংশনাল আসপেক্ট, একটা হলো কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিস আর একটা হলো ইন্টারাকশন অ্যাক্টিভিটিসের মধ্যে সে হলো যে দুইটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছে। এখন লিটলহুডের মতে ফাংশনাল কমিউনিকেশন অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনক্লুড থাকবে কম্পেয়ারিং সেটস অফ পিকচার্স অ্যান্ড নাথিং সিমিলারিটিস অ্যান্ড differences, discovering missing features in a map or picture, one learner communicating behind a scene to another, one giving instruction on how to draw a picture on a shape. তো এই ফাংশনাল যে অ্যাক্টিভিটি, ফাংশনাল অ্যাক্টিভিটির মধ্যে কোনো থাকবে যে দুইটা পিকচার দিবে, দুইটা পিকচারের মধ্যে কন্ট্রাস্ট বের করতে হবে, তারপরে ম্যাপের কোনো এক ফিচার, মিসিং ফিচার সম্পর্কে বলতে হবে বা ডিসকভার করতে হবে। তারপরে একটা লার্নার থাকবে, সে স্ক্রিনের পিছে থাকবে এবং সেই স্ক্রিনের পিছে অর্থাৎ পর্দার পিছে থেকে ইনস্ট্রাকশন দিবে এবং সে তার ইনস্ট্রাকশন ফলো করে আরেকটা লার্নার তাকে পারফর্ম করতে হবে। সে যদি কোনো কিছু ছবি আঁকাতে বলে তাহলে সেটা আঁকাতে হবে, বা সে যদি কোনো কিছু অ্যাক্টিভিটি করতে বলে তাহলে ইনস্ট্রাকশন শুনে করতে হবে। তো এটা হলো যে কমিউনিকেশনের ফাংশনাল অ্যাক্টিভিটি। এরপরে হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন অ্যাক্টিভিটি। এটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে সোশ্যাল ইন্টারাকশন রিলেটেড অ্যাক্টিভিটি থাকবে। সোশ্যাল ইন্টারাকশনের জন্য আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে যে ডিসকাশন থাকবে, কনভারসেশন থাকবে, ডায়ালগ থাকবে, রোল প্লে থাকবে, তারপরে ডিবেট থাকবে এটসেট্রা। এখন লার্নারদের রোল হলো দ্য লার্নার ইজ এ নেগোশিয়েটর বিটুইন হিমসেলফ, দ্য লার্নিং প্রসেস অ্যান্ড দ্য অবজেক্ট অফ লার্নিং। তো লার্নারের প্রথম রোল হলো যে লার্নারকে একটা নেগোশিয়েটর হিসাবে কাজ করতে হবে। সে একসাথে তার ইন্টারাকশন সে সবার সাথে করবে এবং এর দ্বারা সে শিখবে, অর্থাৎ তাকে সিচুয়েশনের সাথে নেগোশিয়েট করতে হবে। তো এখানে কমিউনিকেশন হলো ইজ দ্য কি, তাকে কমিউনিকেট করতে হবে। দ্য ইমপ্লিকেশন ইজ দ্য লার্নার শুড কন্ট্রিবিউট অ্যাজ মাচ অ্যাজ হি গেইনস অ্যান্ড লার্ন ইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওয়ে। তো এখানে যে চ্যালেঞ্জটা হলো যে লার্নারকে নিজে থেকে বেশি এক্সপ্রেস করতে হবে এবং লার্নার যত বেশি এক্সপ্রেস করতে পারবে সে তত বেশি শিখবে এবং সে ভাষাটাকে তত বেশি অ্যাচিভ করবে এবং সে এক্ষেত্রে তাকে এক্সপ্রেশনের ক্ষেত্রে
পুরা হচ্ছে যে স্বাধীন এবং তাকে গ্রুপের উপরে মানে নির্ভরশীল থাকতে হবে। হ্যাঁ, তো সে তার শিখতে বা কমিউনিকেট করতে কোনো বাধা ধরা নেই, কিন্তু তাকে সবসময় কারো না কারোর সাথে কি কমিউনিকেট করতে হচ্ছে। এটা হচ্ছে যে ইন্টার ডিপেন্ডেন্ট ওয়ে। তারপরে দ্য স্টুডেন্টস আর এক্সপেক্টেড টু ইন্টারেক্ট প্রাইমারিলি উইথ ইচ আদার রাদার দেন উইথ দ্য টিচার। তো এখানে জিটিএম প্রসেসের মতো না, জিটিএম প্রসেসে টিচারই খালি কথা বলে আর স্টুডেন্টরা নিজেদের মধ্যে দিয়ে কমিউনিকেট করতে পারে না, কিন্তু এখানে স্টুডেন্টরা যেহেতু তাদের মেন ফোকাস শেখা এবং এই সিএলটি যেহেতু কমিউনিকেশনের উপরে বেশি জোর দেয়, এই জন্য তাদের মেন কাজ হচ্ছে যে সবার সাথে ইন্টারেক্ট করা। টিচার এখানে ডিরেক্ট করবে তাদেরকে, বা তাদেরকে করতে হবে সবার সাথে কমিউনিকেট। স্টুডেন্টস গিভ অ্যান্ড রিসিভ ইনফরমেশন, তারা যেমন ইনফরমেশন রিসিভ করবে ঠিক একইভাবে তারা ইনফরমেশন দিবে। তারা নিজেদেরকে এভাবে সাহায্য করার মাধ্যমে তারা শিখবে। এবার টিচারদের রোল কি? টিচারদের রোল হলো যে প্রথমত নিড অ্যানালাইসিস্ট, তারপরে কাউন্সিলর আর গ্রুপ প্রসেস ম্যানেজার। তো একটা টিচারের রোল হলো যে এখানে মূলত তিনটা। একটা হচ্ছে যে ছাত্রদের কি নিড থাকবে সেটা অ্যানালাইসিস করবে। নিড অ্যানালাইসিসের পর্যায়ে তার টিচার কি করবে যে স্টুডেন্টরা কিভাবে রেসপন্ড করছে আর কীভাবে হচ্ছে যে ইন্টারেক্ট করছে সবার সাথে, সেখানে কোনো কমতি আছে কি না, এবং থাকলে সেটা হচ্ছে যে বুঝতে পারা এবং সেটাকে ডিটারমিন করা। তো টিচারের রেসপন্সিবিলিটি হলো যে তাদের যে নিডগুলা সেটা ডিটারমিন করা। CLT টিচার অ্যাডমিনিস্টার এ নিডস অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট টু ডিটারমিন অ্যান ইন্ডিভিজুয়ালস মোটিভেশন ফর স্টার্টিং দ্য ল্যাঙ্গুয়েজ। তো এখন এই নিডটা অ্যানালাইসিস করার মাধ্যমে যে CLTর যে টিচারটা থাকবে তার একটা হচ্ছে যে নিড অ্যাসেসমেন্টের একটা ইনস্ট্রুমেন্ট থাকা উচিত, যেটার মাধ্যমে সে হচ্ছে যে ইন্ডিভিজুয়ালের যে মোটিভেশন শেখার ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সেটা সে বুঝতে পারে। এখন যদি দেখে যে কেউ না স্টুডেন্ট সে খুব একটা এনজয় করছে না বা সেভাবে ইন্টারেক্ট করতে পারছে না, তাহলে স্টুডেন্টটার প্রবলেমটা কি এবং তার সাথে কথা বলে বুঝতে হবে যে তার সমস্যাটা কোথায় হচ্ছে। বেসড অন দ্য নিডস অ্যাসেসমেন্ট রেজাল্টস, CLT টিচার প্ল্যান ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাক্টিভিটিস দ্যাট রেসপন্ড টু এসএস নিডস। আচ্ছা, তো এখানে টিচার যখন ওই স্টুডেন্টের সাথে কথা বলবে এবং যখন বুঝতে পারবে যে তার সমস্যাটা এখানে হচ্ছে, সেই অনুযায়ী টিচারকে তাহলে প্ল্যান করতে হবে যে আমার অ্যাক্টিভিটির মধ্যে এইটা অ্যাড করলে বা এটা একটু কমাই দিলে এই স্টুডেন্ট হয়তো পারফর্ম করতে পারবে, তখন তাকে অ্যাকচুয়ালি হেল্প করবে তার অবস্থা বুঝে। তো টিচারের প্রথম রোল হলো যে নিডস অ্যানালাইসিস্ট। এরপরের রোলটা হলো যে কাউন্সিলর। তো CLT টিচারের আরেকটা গুরুত্বপূর্ণ রোল হলো কাউন্সিলর। সেখানে সে কী করবে যে ছাত্রদেরকে ডিরেক্ট করবে এবং তাদেরকে ফিডব্যাক দিবে এবং তারা কোনো কিছু বুঝতে না পারলে সেটা বুঝিয়ে দিবে। হ্যাঁ, এবং তাদের কোনো সমস্যা থাকলে সেটাও শুনবে, যাতে স্টুডেন্টরা তাদের যে কোনো সমস্যার জন্য টিচারের কাছে আসতে পারে। এরপরে আরেকটা রোল হলো যে গ্রুপ প্রসেস ম্যানেজার। CLT procedures require teachers to acquire less teacher-centered classroom management skills. CLT teacher organizes the classroom for communication and communicative activities. তো এখানে এই CLTতে এটা যেহেতু টিচার ওরিয়েন্টেড না, এটা স্টুডেন্ট ওরিয়েন্টেড। টিচার এখানে জাস্ট হচ্ছে যে ডিরেক্ট করে তাদেরকে, এবং টিচারের রোল হলো একটা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করা। তো সে কি করবে, সে হলো যে ক্লাসরুম ম্যানেজমেন্ট স্কিল, বা এখানে সে কি টাস্ক দিবে, কয়টা গ্রুপে ভাগ করবে এবং কে ওই গ্রুপের মধ্যে ফাংশন করছে কিনা, এইগুলো সে ম্যানেজমেন্ট করবে। এবং টিচার হলো যে ক্লাসরুমটাকে অর্গানাইজ করবে এবং কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিসের জন্য কী কী
জিনিস দরকার সেগুলো টিচার ডিসাইড করবে। তো টিচার এই দিক থেকে গ্রুপ প্রসেস ম্যানেজার হিসেবে কাজ করছে। এখন দ্য রোল অফ ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল। তো এই সিএলটি প্রসেসটাকে আগিয়ে নেওয়ার জন্য বা কন্টিনিউ করার জন্য অনেক ম্যাটেরিয়ালসের ওয়াইড ভ্যারাইটি অফ ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় এবং ব্যবহার করা হয়ে থাকে, এবং যথেষ্ট পরিমাণে ম্যাটেরিয়ালসের ক্লাসরুমে উপস্থিতিটা সিএলটিটাকে আরও বেশি ইউজফুল আরও বেশি ব্যবহার উপযুক্ত করে তোলে। হ্যাঁ, এবং এটার দ্বারা ক্লাসরুমের যে কোয়ালিটিটা সেটা আরও ভালোভাবে ইস্টাবলিশ করে। সো সিএলটি ভিউ ম্যাটেরিয়ালস অ্যাজ এ ওয়ে অফ ইনফ্লুয়েন্সিং দ্য কোয়ালিটি অফ ক্লাসরুম ইন্টারাকশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউজ। তো সিএলটি যেহেতু কমিউনিকেটিভ পারপাসে, তো এটার জন্য ক্লাসরুমের যে ম্যাটেরিয়ালগুলা সেটার প্রয়োজনীয়তা আসলে অসীম। দ্য প্রাইমারি রোল অফ ম্যাটেরিয়াল ইজ টু প্রমোট কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ। অর্থাৎ যে ম্যাটেরিয়ালগুলো এগুলো ক্লাসরুমে প্রোভাইড করাই হচ্ছে তার সোলো পারপাস, যেটা কমিউনিকেশন ইস্টাবলিশ করার জন্য প্রপারলি। তো এই ম্যাটেরিয়ালগুলা প্রধানত তিন ধরনের বেশি ইউজ করা হয়ে থাকে। একটা হলো টাস্ক বেসড, টেস্ট বেসড, আর আরেকটা হলো রিয়ালিয়া। তো প্রথমে টেক্সট বেসড হলো text-based material like textbooks will, if designed on CLT principles, offer the learners many kinds of prompts on which they can build up conversation. অর্থাৎ টেক্সট বেসড ম্যাটেরিয়ালে ওখানে যেমন কোনো ধরনের কাজ করা থাকে, অনেকগুলো অ্যাক্টিভিটির কথা বলা থাকে যে তোমরা এখন ক্লাসরুমে সবাই মিলে দল ভাগ করো এবং দল ভাগের মধ্যে এই কনভারসেশনটা রিপিটেড করো, বা একটা সিচুয়েশন দিচ্ছে বা রোল প্লে করতে বলছে। তো বিভিন্ন রকমের প্রম্পট দেওয়া থাকে টেক্সট বইয়ে, সেই অনুযায়ী তাকে পারফর্ম করতে হবে। দে উইল টিপিক্যালি কন্টেন ভিজুয়াল কিউজ, পিকচার্স অ্যান্ড সেন্টেন্স ফ্র্যাগমেন্টস হুইচ দ্য লার্নার্স ক্যান ইউজ অ্যাজ এ স্টার্টিং পয়েন্ট ফর কনভারসেশন। তো ওই টেক্সট বইয়ের যে টাস্ক ওইগুলোর মধ্যে অনেক রকমের ভিজুয়াল আইডিয়াস থাকতে পারে, বা ছবি থাকতে পারে, বা সেন্টেন্সের অংশ থাকতে পারে, যেগুলোর দ্বারা লার্নাররা একটা কিউ হিসাবে ইউজ করে তাদেরকে কনভারসেশনটা স্টার্ট করতে হবে। এরপরের ক্যাটাগরি হলো টাস্ক বেসড ম্যাটেরিয়াল, যেখানে অনেকগুলো গেম থাকবে, আবারও রোল প্লে থাকবে, তারপরে সিমুলেশনস থাকবে, টাস্ক বেসড কমিউনিকেশন অ্যাক্টিভিটিস থাকবে, এক্সেট্রা, যেগুলা সিএলটি ক্লাসটাকে কন্টিনিউ করবে। তো এগুলা যে কোনো হ্যান্ডবুক এক্সারসাইজ বা কোনো কিউ কার্ড বা ইন্টারাকশন বুকলেটস এর মাধ্যমে এগুলা করতে বলা থাকবে। অর্থাৎ এগুলার মাধ্যমে তাদেরকে একটা সিচুয়েশন, একটা টাস্ক দেওয়া হয়ে থাকবে এবং সেই অনুযায়ী সেই টাস্কটাকে পারফর্ম করতে হবে। যেমন ছবিতে দেখা যাচ্ছে যে 2টা ছবি দেওয়া হয়েছে এই স্লাইডে, এবং এই স্লাইডের মধ্যে এ আর বি এই 2টা পিকচারের মধ্যে কোথায় কোথায় পার্থক্য আছে সেই পার্থক্যগুলো স্টুডেন্টদেরকে বলতে হবে। তো এটা হলো একটা টাস্ক এবং সেটা পারফর্ম করতে হবে। 3rd নাম্বার যে টাইপ সেটা হলো যে রিয়ালিয়া। তো রিয়ালিয়া হলো যে কোনো ধরনের রিয়েল অবজেক্ট, হ্যাঁ, এখন রিয়েল অবজেক্ট বা কোনো ধরনের মেকানিক্স টুল, যেগুলো হলো যে রিয়েল লাইফ সিচুয়েশনের মাধ্যমে ইউজ করা হয়ে থাকে। এখন সিএলটির ক্ষেত্রে রিয়েলিয়া হতে পারে ল্যাঙ্গুয়েজ বেসড রিয়ালিয়া, যেমন হলো যে সাইন্স থাকবে, সিম্বলস থাকবে, ম্যাগাজিনস, অ্যাডভার্টাইজমেন্ট, তারপর নিউজ পেপারস বা গ্রাফিক অ্যান্ড ভিজুয়াল সোর্স থাকতে পারে, যেগুলার থ্রুতে কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিসগুলো একটা লার্নার বিল্ড করতে পারে, যেমন ম্যাপস, পিকচার, সিম্বলস, গ্রাফ, চার্ট, এক্সেট্রা।
তো রিয়েলিয়া হলো বেসিক্যালি যে রিয়েল লাইফ সিচুয়েশনে যেগুলা ব্যবহার করা হয় সেগুলোর জন্য অথেন্টিক ম্যাটেরিয়াল, সেগুলো পারফর্ম করার জন্য। এখন সিএলটির প্রসিজারকে দুইটা ভাগে ভাগ করেছে, একটা প্রি কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিস আর একটা হলো কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিস। প্রি কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিসের মধ্যে স্ট্রাকচারাল অ্যাক্টিভিটিস আছে এবং কোয়াজি কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিস থাকবে। আর কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিসের মধ্যে টু টাইপস থাকবে অ্যাক্টিভিটিস, একটা হলো যে ফাংশনাল কমিউনিকেশন অ্যাক্টিভিটিস আর একটা হলো সোশ্যাল ইন্টারাকশনাল অ্যাক্টিভিটিস। আচ্ছা, তো প্রি কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ছে যে স্ট্রাকচারাল এবং কোয়াজাই কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিস। তো প্রি কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিসের উদ্দেশ্য হলো যে এটা এমনভাবে অ্যাক্টিভিটিসগুলোকে ডিজাইন করা হয় যাতে করে লার্নাররা ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য প্রিপারেশন নিতে পারে, যে তাদের ল্যাঙ্গুয়েজ স্কিল বিল্ডিংয়ের ক্ষেত্রে ফোকাস করে। These activities are typically used in the early stages of language learning and involve the following aspect. তো প্রি কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে পারে ভোকাবুলারি বিল্ডিং, তারপর গ্রামার ইনস্ট্রাকশন, প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস, ড্রিল আর এক্সারসাইজ। আর এরপরে সেটা হলো যে কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিস। কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিস হলো যেটা রিয়েল কমিউনিকেশন আর ইন্টারাকশনের উপরে বেস্ট করে বানানো। তো সেগুলা লার্নাররা অ্যাকচুয়ালি তাদের রিয়েল লাইফ সিচুয়েশনে অ্যাপ্লাই করে থাকে। আর দিস অ্যাক্টিভিটিস এনকারেজ লার্নার্স টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ফর স্পেসিফিক পারপস অ্যান্ড এগুলা হলো রোল প্লেস, ইনফরমেশন গ্যাপ অ্যাক্টিভিটিস, প্রবলেম সলভিং টাস্ক, ডিসকাশনস অ্যান্ড ডিবেটস এটসেট্রা। তো এই সমস্ত দিক বিবেচনা করে সিএলটিতে কনক্লুশনে বলা যায় যে সিএলটি একটা অ্যাপ্রোচ হিসাবে বেশি কার্যকরী, একটা মেথড হিসাবে বিবেচনা না করে একে যদি অ্যাপ্রোচ হিসাবে বিবেচনা করা যায় তাহলে এই সিএলটি হলো যে একটা বেস্ট অ্যাপ্রোচ। এটার অ্যাপ্রোচ ডাইভার্সিভ সেট অফ প্রিন্সিপাল অফার করে, যেটা হলো যে কমিউনিকেটিভ ভিউ অফ ল্যাঙ্গুয়েজ আর ল্যাঙ্গুয়েজ লার্নিংকে বিভিন্নভাবে সাপোর্ট করে এবং এটা ক্লাসরুমে খুব ভালোভাবে ফলো করা যায়, পারফর্ম করা যায়। সিএলটি হ্যাজ পাসড থ্রু আ নাম্বার অফ ডিফারেন্ট ফেজেস টু অ্যাপ্লাই ইটস প্রিন্সিপালস টু ডিফারেন্ট ডাইমেনশন অফ দ্য টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস। এখানে হলো যে সিলেবাসে নোশনাল আর ফাংশনাল অ্যাসপেক্টের কথা বলা হয়েছে, নোশনাল পারপাস আর ফাংশনাল পারপাসের কথা বলা হয়েছে। আর এটা প্রথম ফেজে বলা হয়েছে। আর সেকেন্ড ফেজে সিএলটি হলো যে লার্নারদের যেটা নিড সেগুলোকে আইডেন্টিফাই করে এবং সে অনুযায়ী তারা তাদের যে সমস্ত দরকার সে অনুযায়ী এসেনশিয়াল কম্পোনেন্ট দ্বারা কমিউনিকেটিভ মেথোডোলজি ইস্টাবলিশ করে। আর একেবারে লাস্ট ফেজে অর্থাৎ থার্ড ফেজে সিএলটি হলো যে ক্লাসরুম অ্যাক্টিভিটিগুলো লার্নারদের নিড অনুযায়ী ডিজাইন করে। তাহলে সিএলটির 5টা সব থেকে স্ট্রং আর ভালো পয়েন্ট হলো যে এটার অ্যাপ্রোপ্রিয়েটনেস। হ্যাঁ, এটা হলো যে ল্যাঙ্গুয়েজটা যে কোনো সিচুয়েশনে ভাষা শেখাতে খুব কার্যকরী এবং এটার মাধ্যমে রিয়েল লাইফ এবং মিনিংফুল কমিউনিকেশন লার্নাররা এস্টাবলিশ করতে পারে। তারপর হলো যে মেসেজ ফোকাস, সিএলটি এইটার ভিত্তিটার উপরে অনেক বেশি ফোকাস এবং সেই তাদের এইমটা একদম স্থির এবং সে অনুযায়ী তারা হচ্ছে যে তাদের পুরো প্রসেসটাকে ডিজাইন করছে। তারপরে সাইকোলিঙ্গুইস্টিক প্রসেসিং, যেখানে সিএলটি হলো যে লার্নারদেরকে বিভিন্ন কগনিটিভ প্রসেসের উপরে ফোকাস করছে। কারণ প্রথমেই তারা লার্নারদেরকে কোনো কিছু শেখাচ্ছে না জোর জবরদস্তি করে, গ্রামাটিক্যাল রুলস শেখাচ্ছে না, বরং তাদেরকে একটা কগনিটিভ প্রসেসের মধ্যে নিয়ে যাচ্ছে যেখানে লার্নাররা নিজেরা সিচুয়েশনের মধ্যে থেকে ল্যাঙ্গুয়েজটা লার্ন করতে পারবে, একাই করতে পারবে। অর্থাৎ তারা তাদের নিজেদের কগনিশন ইউজ করে ল্যাঙ্গুয়েজটা শিখছে। তারপর রিস্ক টেকিং, এখানে লার্নাররা নতুন কোনো কিছু শেখার মেন্টালিটি নিচ্ছে এবং তারা অ্যাকচুয়ালি চ্যালেঞ্জেসগুলো ফেস করছে এবং তারা রিয়েল লাইফ একটা নতুন ভাষা তারা
এভাবে সিচুয়েশনের মধ্যে পড়ে নতুন ভাষা যে শিখছে সেটার যে একটা ধাক্কা বা রিস্ক বা চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জটাকে তারা হচ্ছে যে খুব সুন্দরভাবে নিয়ে পারফর্ম করছে। আর একটা হলো যে ফ্রি প্র্যাকটিস, এখানে লার্নাররা তাদের যে কোনো কাজ নিজেদের মতো ইনভলভ করতে পারছে, এটা যেহেতু টিচার ডিরেক্ট করছে বাট স্টুডেন্টদেরকে পারফর্ম করতে হচ্ছে স্টুডেন্টের মধ্যে দিয়ে। তো লার্নাররা নিজেদেরকে শিখাচ্ছে আবার নিজেদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছে। এভাবে তারা নিজেদের মধ্যে একত্রে করে ইনফরমেশনটা বৃদ্ধি করছে। তো এটা গেল যে সিএলটি নিয়ে ধারণা, অর্থাৎ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। আর এটাকে মেথড হিসাবে কনসিডার না করে যদি একটা অ্যাপ্রোচ হিসাবে কনসিডার করা হয় তাহলে এই অ্যাপ্রোচটা সব থেকে বেস্ট।